আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম, দেখো দেখো এই যে ডাব্লিউ ইকুয়ালস টু জে এইচ, তাহলে এই জে এইচটা শুধু আমার কাজ করতেছে কিছুই না, এই জে এর কোনো কাজই নাই, শুধুমাত্র ক্যালোরি একককে জুল এককে নিয়ে আসার জন্য নিয়ে আসা, এইটা ছাড়া আর কোনো এটার কাজই নাই। ঠিক আছে, তোমরা যখন এসআই এককে ম্যাথ করবা তখন কিন্তু এই যে ডিরেক্ট হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এইচ লিখতে পারবা। বুঝতে পারছো কথা? একদম ডিরেক্ট লিখে দিবা ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এইচ, অনেক কোনো কিছু আর লেখার দরকার নাই, কারণ আমরা হচ্ছে এসআই সিস্টেমে কাজ করতেছি, মানে এসআই হয়ে কাজ করতেছি। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। আচ্ছা, একটা ম্যাথ এখন করা তাহলে লাগবে ভালো হয়নি। এগুলার তো ম্যাথ নাই। দাঁড়াও দাঁড়াও, এইটা দিয়ে ডাব্লিউ ইকুয়ালস টু এইচ মনে করতেছে না, এটা যে কি জিনিস একটু পর বুঝবা। হয়তো আজকে ওইটার ভেতরে যাব না, ওটাই মেইন টপিক এই চ্যাপ্টারে। এটা থেকে একটা ম্যাথ মানে তোমাদের 9-10-এ একটা ম্যাথ করায় আর কি, তাই না? ভালো হবে না তাহলে? ওই MSDL থিটা ওটাতে কোনদিন ম্যাথ করিনি, ওটাতে নয় করা। হ্যাঁ, ওইটা দিতে করাবো, ওইটাই। তাছাড়া তোমাদের হাতে তো এখন আর কিছু নাই। আর ওটা লিখে রাখবো অবশ্যই। আবার আমি লিখে দিচ্ছি যে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল, আর 1 জুল ইকুয়ালস টু, একটা মনে রাখবা, দুইটা মনে রাখলে মাথায় প্যাঁচ লাগে, 0.24 ক্যালোরি। দেখুন, একটা মনে রাখবা, উপরেরটাই মনে রাখবা, দেখারই দরকার নাই এটা। আচ্ছা, তাহলে দেখো, তোমাদের আমি হচ্ছে ম্যাথ করা একটা, তাহলে দেখো অনেক মজার একটা, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ আসা ম্যাথ। যদি আমি আগে বলি না, ম্যাথ দেওয়ার আগে আমি বলি না কোন জায়গায় আসছে, ম্যাথ করানোর পর বলি, তাহলে কনফিডেন্স বাড়ে তোমাদের। আচ্ছা, একটি ঝর্ণার উপর থেকে নিচে পানি পড়ার সময় পানির তাপমাত্রার পরিবর্তন 1.05 ডিগ্রি সেলসিয়াস হলে ঝর্ণাটির উচ্চতা কত? দেখ, ম্যাথটা একটু কেমন জানি হয়ে গেছে, আমি বাংলা ভালো মতো লিখতে পারিনি, কিন্তু যাই হোক, মানে এটা ঝর্ণার উচ্চতা কেমন একটা লাগতেছে না, মানে কত উচ্চতা থেকে পানি পড়তেছে, ঝর্ণার উচ্চতাটা কেমন দেখায়? কত উচ্চতা থেকে পানি পড়তেছে? ঠিক আছে, হ্যাঁ, এখন ঠিক আছে। দেখো, কিচ্ছু তোমার দেওয়া নাই, শুধু বলা আছে কি একটা ঝর্ণার উপর থেকে নিচে পানি পড়তেছে। ঘটনা কি হয়ে গেল, উপর থেকে পানি পড়তেছে, ওইটা নাকি হচ্ছে আবার আমাদের, মানে ঝর্ণার ওইটা দিয়েও তাপমাত্রা হচ্ছে পার্থক্য হয়ে যাচ্ছে, উপরের পানি আর নিচের পানির তাপমাত্রা পার্থক্য 1.05 ডিগ্রি সেলসিয়াস। এখন বলে দিচ্ছে তোমার এই কত উচ্চতা থেকে পানি পড়তেছে এটা বের করো। মানে এটা কিরকম প্রশ্ন হয়ে গেল? সেদিন আমি গল্প করতেছিলাম, মনে করো বৃষ্টি হচ্ছে, আকাশ উপর থেকে পড়তেছে, তুমি সাইকেল নিয়ে সামনে যাচ্ছ, চাঁদের বেগ কত? এইরকম প্রশ্ন মনে হচ্ছে না? জি ভাইয়া। কি রকম প্রশ্ন, চাঁদের বেগ কত? তুমি বোঝোনি কথা, তাই এমনি মজা করে বললাম। যাই হোক, দেখো ওরাও এই ফাইম জায়গায় যেটা সিরিয়াসলি হয়েছে, নিছে। আমি তো সবকিছু সিরিয়াস। আচ্ছা দেখো, মনে করো এই যে পাহাড়ের উপর থেকে পানি পড়ে না, মনে করো এখান থেকে পানি পড়তেছে নিচে। এখন আমাকে বলো তো, এই জায়গা থেকে যদি পানি নিচে পড়ে, তাহলে এই জায়গায় থাকতে বস্তুটার কি একটা বিভব শক্তি ছিল না? জি ভাইয়া। জি ভাইয়া। যখন নিচে আসছে বিভব শক্তি কত হয়ে গেছে?
শূন্য। বিয়োগ শক্তি জিরো হয়ে গেছে। হ্যাঁ, বিভব শক্তি জিরো হয়ে গেছে, তাহলে বিভব শক্তির এই পরিবর্তন, তাহলে বিভব শক্তির পরিবর্তন ইকুয়ালস টু কি লেখা যায়? কাজ। এটা ইকুয়ালস টু কি লেখা যায়? কাজ। একটু আগেই তোমাদের বলছিলাম যান্ত্রিক শক্তির পরিবর্তন মানে কি, সেটাকে কি কাজ লেখা যায় না? হ্যাঁ, বিভব শক্তি কি এক ধরনের যান্ত্রিক বলছিলেন। শক্তি না? আর তোমাদের হচ্ছে অনেকের হয়তো এটা কনসেপ্টে ঝামেলা আছে, আমি দেখলাম তখন। যান্ত্রিক শক্তি মানে কিন্তু দুইটা শক্তি বোঝায়। যান্ত্রিক শক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। ঠিক আছে, এটা যেন মনে থাকে। যান্ত্রিক শক্তি কিন্তু দুই প্রকার, বিভব শক্তি আর গতি শক্তি। অনেকে বলে যান্ত্রিক শক্তি, বিভব শক্তি, গতি শক্তি, মানে তিনটা আলাদা, তিনটা কিন্তু আলাদা না। যান্ত্রিক শক্তির দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে বিভব শক্তি, একটা গতি শক্তি। আচ্ছা যাই হোক, তাহলে দেখো এই জায়গায় তাহলে কি, এই যে ভাই এখানে গতি বিভব শক্তি, শক্তির পরিবর্তন, মানে বিভব শক্তির পরিবর্তন ইকুয়াল টু কাজ হবে। হ্যাঁ, কাজ হবে না একটা? তোমার উপর থেকে পানি পড়তিছে, তুমি একবার চিন্তা করে দেখো তো, উপর থেকে একটা পানি পড়তিছে, তুমি মনে করো নিচে দাঁড়ায় আসা, হচ্ছে 100 মিটার উপর থেকে পানি পড়তিছে, তাহলে বুঝো তোমার পিঠের অবস্থা কি হবে। এই কাজ যদি না হয় তাহলে পিঠে তোমার লাগে কেন? না, ওটা আমি তো জানতাম বিভব শক্তির সমান কাজ, ওখানে বিভব শক্তির পরিবর্তন সমান কাজ লিখছেন তো, একই ওটা বুঝলাম জিনিসই। না। তুমি তো জানতে ইপি ইকুয়ালস টু ডাব্লু, আমি যদি বলি ইপি মাইনাস জিরো ইকুয়ালস টু ডাব্লু, কোনো সমস্যা আছে? না, ওটাই তো করছি। এই জায়গায় বিভব শক্তি ইপি, আর যখন হচ্ছে এই জায়গায় আসে সেটা হচ্ছে জিরো। তুমি যেটা জানো সেটা ভুল, বিভব শক্তি ইকুয়ালস টু কাজ না, বিভব শক্তি পরিবর্তন ইকুয়ালস টু কাজ হবে। যখন বিভব কাজ শক্তি ক্ষমতা বলবো তখন হচ্ছে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এইটুকু আমি এগুলো বাদ দিলাম। এখন সিম্পলি ভাবে চিন্তা করো তো, বিভব শক্তি কেমনে হিসাব করো? তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি? এমজিএইচ। এমজিএইচ না? এমজিএইচ। আচ্ছা। আচ্ছা, তাহলে এই কাজটা বা শক্তিটা, শক্তি তো হচ্ছে কখনো নষ্ট নষ্ট হয় না, শক্তিটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? তাপে কনভার্ট হয়ে যাচ্ছে না? নাহলে তো জি ভাইয়া। তাপমাত্রা পরিবর্তন হতো না। বুঝতে পারছো এই কথা? তাহলে তাপমাত্রা যখন পরিবর্তন আসবে তখনই দেখো এই যে তোমাদের 9-10 এর সূত্র, সেটা হচ্ছে এইচ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। বুঝা গেছে কথা? জি ভাইয়া। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, ভাইয়া তাহলে আমাদের তাপমাত্রার হচ্ছে পরিবর্তনটা আরেকবার বলুন তো। তাপমাত্রা পরিবর্তন কখন হয়? তাপ গ্রহণ বা বর্জন করলে তাপমাত্রা পরিবর্তন হয় না? তাহলে ওইটাই আচ্ছা। তো, এই যে যতটুকু তোমার বিভব শক্তি হয়েছে বা যতটুকু কাজ হয়েছে, ওই কাজটুকুই তো তাপে কনভার্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছো? হুম। জি ভাইয়া। তাহলে আমরা এই থার্মোডাইনামিক্স এর ফার্স্ট হলো বা তাপগতিবিদের প্রথম সূত্র থেকে কি জানি? ডাব্লিউ ইকুয়ালস টু কি? জে এইচ বাই এইচ না? এইচ। যে এইচ চিন্তা করবা না বলছি না, যে নাই, এগুলো সব এসে এককে আমরা ম্যাথ করতেছি এখন। ঠিক আছে। ডাব্লিউ ইকুয়ালস টু এইচ না? তাহলে দেখো তো এখান থেকে লেখা যায় যে এম জি এইচ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। হ্যাঁ, দেখো এই জায়গায় যেটা হয়েছে, আমি হচ্ছে উপরে মনে করো ছিল, উপরে একটা হচ্ছে পানি, পানি একটা ফোঁটা ছিল, উপর থেকে পড়ার সাথে সাথে দেখো এই জায়গা থেকে পানির একটা ফোঁটা নিচে পড়ার সাথে সাথে কি তার কি শক্তি চেঞ্জ হয়েছে না? শক্তি চেঞ্জ হলে ওইটা কি, ওই শক্তিটা অন্য কোনো একটা শক্তিতে রূপান্তর হতে হবে না? এই জায়গায় যেটা হয়েছে, পুরাটাই তাপে কনভার্ট হয়েছে। বুঝতে পারছো কথা? তাহলে কাজ কিসে কনভার্ট হয়েছে? তাপে। 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 তাহলে যেটুকু কাজ হবে ওইটুকু কাজ দিয়ে কি, এই যে যেটুকু কাজ হবে ওইটুকু কাজ দিয়ে তাপের তাপ বৃদ্ধি পাবে। এবার বুঝে গেছে কথা? এবার বুঝতে পারছো কথা? জি ভাইয়া। ভাইয়া কথা বলার পর সবাই মিউট করে রাখলে ভালো হয়। আচ্ছা, আমি মিউট করে জন্য দিচ্ছি, আমিও হচ্ছে নিজে থেকে মিউট করে দিচ্ছি, অনেকে হয়তো মনে থাকে না তো। আচ্ছা দেখো, তাহলে এম জে ইজ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, দুই পাশ থেকে এম এম কেটে দেওয়া যায়। হ্যাঁ। তাহলে কি থাকলো? জি এইচ ইকুয়ালস টু এস ডেল থিটা, অথবা আমাদের বের করতে হবে উচ্চতা, এইচ ইকুয়ালস টু এস ডেল থিটা ডিভাইডেড বাই জি, তাই না? তাহলে এস এর মান কত বলো তো? তোমরা 9-10-এ পড়ে আসছিলা, তো যারা পড়োনি তারা দেখো, এস এর মান হচ্ছে 4200 4200 জুল পার কেজি। কেজি পার মোল পার নাকি? পার ডিগ্রি কেলভিন। সেলসিয়াস বা কার কেলভিন, যেটাই বলো।
পার ডিগ্রি সেলসিয়াস দিই, তোমরা ডিগ্রি সেলসিয়াস দিয়ে পড়ে আসছো, আমাদের বই ডিগ্রি সেলসিয়াস ছিল, পার ডিগ্রি সেলসিয়াস। এটাই দেখো, নতুন আবার আরেকটা দেখলে সমস্যা। এস ইকুয়ালস টু হচ্ছে 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এটা ছিল একক। ঠিক আছে, জির মান কত? 9.8 9.8 মিটার per মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইচ এর মান এখন বের করা যাবে না, এই যে মান বসাও 4200। ডেল থিটার মান দেখো, তাপমাত্রা পরিবর্তন কত দেওয়া আছে, 1.05, 1.05 ডিভাইডেড বাই G9.8, দেখো তো কত আসে, আমার কাছে ক্যালকুলেটর নাই তো। 450 ভাইয়া। একদম এক্সাক্ট। হ্যাঁ ফুল অ্যাকিউরেট। 450। কেমনে মিলে গেল? আচ্ছা যাই হোক, যেমনে মিলে মিলুক, 450 মিটার। বোঝা গেছে এই ম্যাথ গুলো কেমনে করতে হয়, এটা ইঞ্জিনিয়ারিং এ আসা একটা ম্যাথ, তাও কয়েকবার আসছে। সহজ কিন্তু, শুধু একটু বোঝা যে কাজটা তাপে কনভার্ট হয়, আর কিছুই না। আশা করি সবাই বুঝতে পারছো, আর প্রবলেম আশা করি হবে না। বইয়ে এরকম ভাইয়া ম্যাথ আছে মেবি। হ্যাঁ বলো, কি বলতে চাইলা? মানে বলতেছিলাম তাপমাত্রার পরিবর্তন 1.05 ডিগ্রি সেলসিয়াস, মানে হ্যাঁ প্রথম ঝর্ণার থেকে পানি পড়ার আগে একটা তাপমাত্রা ছিল, আর পানি পড়ার পর একটা তাপমাত্রা হয়েছে, দুইটার হ্যাঁ পার্থক্য তো তাপমাত্রার পরিবর্তন। হ্যাঁ, হয়তো এরকম ছিল যে এইটার তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস যখন উপরে ছিল, আর এখানে আসার পর হয়ে গেছে 21.05 ডিগ্রি সেলসিয়াস। নিচে আসলে তাপমাত্রা বাড়বে না? যত নিচে আসবে হ্যাঁ তাপমাত্রা বাড়বে, যত উপরে যায় তাপমাত্রা বাড়ে, এটা জানো কি? এভারেস্ট তো এই জন্যই হয়, যত উপরের দিকে যাবো তত কিন্তু ঠান্ডা লাগে। আচ্ছা। আচ্ছা, আশা করি কারো প্রবলেম হবে না। আর হইলে, প্রবলেম হয় না অনেক সময় দেখবা হচ্ছে ছোটখাটো কোনো প্রবলেম হলে আবার হচ্ছে ভিডিওটা দেখ, কারণ ভিডিও তো আছেই, সমস্যা কি? ভাইয়া আমার আর মনে হ্যাঁ, একটা প্রশ্ন আসলো, পড়ার ভিতরে না। আচ্ছা বলো। মানে যত উপরের দিকে যায় তাপমাত্রা তত কমে, তাই বললেন না? হ্যাঁ হ্যাঁ, আর যত উপরের দিকে যাচ্ছি সূর্যের কাছাকাছি চলে আসতেছে না। আচ্ছা, তোমার মনে হচ্ছে তুমি সূর্যের জন্য চিন্তা করে সূর্যের কাছাকাছি, তুমি 100 কিলোমিটার 200 কিলোমিটার সূর্যের কি খুব কাছে চলে গেছো? সূর্য কত দূরে ভূমি আছে থেকে, বলো তো? ভূমি থেকে তো কিছু হলেও কাছে আছে। না না, তুমি আগে বলো যে সূর্য আর পৃথিবীর দূরত্ব কত? 1 কোটি কত 19 ঠিক, 100 কত আর থেকে যাই হোক, 15 লক্ষ কোটি। পনেরো 15 লক্ষ কোটি, আর তুমি যাচ্ছ 100 কিলোমিটার। 15 লক্ষ। যাই হোক, কত যায় ভুলে গেছি আমি, যাই হোক মানে 15 লক্ষ ভাইয়া না এরকম কিছু একটা। আর যাই হোক, হ্যাঁ ঠিকই আছে, 15 লক্ষ কোটি। ইনফিনিটি থেকে জিরো বাদ। আচ্ছা যাই হোক, চুপ করো সবাই এখন। দেখো, তুমি 15 লক্ষ দূরে হচ্ছে, দূরের সাপেক্ষে 100 কিলোমিটার তুমি চিন্তা করতেছো, তার মানে তুমি হচ্ছে, মানে, থাক আর বললাম না হচ্ছে, রেকর্ড চলতেছে, না হলে বলতাম। বুঝতে পারছি। তুমি মনে করো হচ্ছে সমুদ্র থেকে 1 ফোঁটা পানি নিছো, মানে নিয়ে তুমি ক্যালকুলেশন করতেছো সমুদ্রের কতটুকু পানি কমে গেল। ইনফিনিটি থেকে মাইনাস দিছে যায়। হ্যাঁ, উপরে গেলে আসলে তাপমাত্রা কমে কিসের জন্য? যত ভারী গ্যাসগুলো আছে সব কিন্তু নিচে থাকে। হয়তো তোমরা অনেকে জানো, অনেকে হয়তো জানো না এটা। যত ভারী পরিবেশ গ্যাসগুলো শোষণে আছে না, পড়ছিলেন। কার্বন ডাই, আচ্ছা সাফা তুমি দেখো, তুমি হয়তো জানো না, তুমি আঁকাচ্ছ কিন্তু বলে। যত ভারী গ্যাসগুলো আছে, কার্বন ডাই অক্সাইড কিন্তু একটা ভারী গ্যাস, এই জন্য কিন্তু কার্বন ডাই অক্সাইড নিচের দিকে থাকে। হচ্ছে আমাদের হচ্ছে আমরা যে মানে ভূমির কাছাকাছি থাকে, যত ভারী গ্যাস সবগুলো নিচে থাকে, আর যত পাতলা তত উপরের দিকে থাকে। যখন তত উপরের দিকে তুমি যাবা, গ্যাসের পরিমাণ কমে যাবে, ওই তখন হচ্ছে আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়। আচ্ছা যাই হোক, বুঝতে পারছি। এগুলা আউট অফ দা সিলেবাস ছিল। ভাই এখন এই জায়গায় তাপমাত্রা কেলভিনে নিলেন না? একই জিনিসই পরিবর্তন তুমি করলে দেখো তো, এগুলা সিম্পল জিনিস, তোমার কি আর বলি। 282 মাইনাস 284 করো, এটা করলে কি হয়? আর হচ্ছে 9 ডিগ্রি মাইনাস হচ্ছে 11 ডিগ্রি, দেখো তো দুইটা কি সেম আসে নাকি? ও, বুঝতে পারছি। আচ্ছা দেখো, এরপরে আমাদের যেটা জানতে হবে, এখন কিছু বেসিক কিছু জিনিসপত্র জানতে হবে, তারপরে আমরা যাব তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ভেতরে যাব আমরা। আগে আমাদের কিছু জানতে হবে। প্রথম যেটা জানতে হবে আসলে সিস্টেম কি। সিস্টেম কি?
সিস্টেম কি কেউ বলো তো দেখি, সিস্টেম কি? এমনি স্বাভাবিকভাবে, মানে তো সংজ্ঞা দিতে হবে না, তুমি স্বাভাবিকভাবে সিস্টেম নামটা শুনে তোমার কাছে কি মনে হচ্ছে, মানে জিনিসটা কেমন হতে পারে? কোনো একটা মাধ্যম বা ওই টাইপের কিছু। হ্যাঁ, অনেকটা ওইরকমই। এই তো তোমার শোনো, যে কোনো জিনিস আইডিয়া করে নিবা, ভুল হতেই পারে, ওটা সমস্যা নাই। ভুল হলে কেউ এখানে জেলখানায় দিবে না, সমস্যা নেই। আচ্ছা, এখন এই যে হঠাৎ করে তাপ গতিবিদ্যার মধ্যে আমরা সিস্টেম কেন আনলাম, এটা একটা প্রশ্ন আসতে পারে না, যে হঠাৎ করে আমাদের সিস্টেম আসলো কেন? আমরা তো পড়তেছি তাপ গতিবিদ্যা। আচ্ছা, এই সিস্টেমটা অনেক ইম্পর্টেন্ট, তাপ গতিবিদ্যা যখন পড়বা সিস্টেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখনই দেখাচ্ছি কেন ইম্পর্টেন্ট। দেখো, সিস্টেমটা হচ্ছে কিছুই না, তুমি যেইটুকু নিয়ে কাজ করতেছো ওইটাই তোমার সিস্টেম। বোঝা গেছে? তুমি মনে করো হচ্ছে একটা টিনের কৌটা নিচ্ছো বা একটা বোতল নিচ্ছো, সাপোজ ধরো একটা বোতল তোমার হাতে আছে, বোতলের ভিতরে তুমি একটা কাজ করতেছো, বোতলের ভিতরে সাপোজ তুমি হচ্ছে একটা বিক্রিয়া করতেছো, তাহলে তোমার সিস্টেমটা বোতলের মধ্যে সীমাবদ্ধ, ওই বোতলের ওইটুকু অংশই তোমার সিস্টেম। বোঝা গেছে? আবার মনে করো তুমি একটা রুম নিয়ে কাজ করতেছো, একটা রুমে হচ্ছে তুমি এসি লাগাইছো, লাগাই হচ্ছে রুমের তাপমাত্রা মানে টেম্পারেচারটা তুমি হচ্ছে কমাচ্ছো, তাহলে তোমার সিস্টেমটা হচ্ছে রুম, এই রুমেই তুমি কাজ করতেছো। এবার বোঝা গেছে কথা? তুমি যেটুকুনি কাজ করবা সেটাই সিস্টেম। সহজ ভাষায় বুঝতে পারছো কি? জি ভাইয়া। আচ্ছা, এখন চলো যাই ওটাতে দেখি, মানে বইয়ে দেখি, এগুলো লেখা লাগবে না, এগুলো সংজ্ঞা টঙ্গা। এখন এই জায়গায় সিস্টেম বলতে কি বুঝাইছে দেখো। ও হ্যাঁ, তাপগতীয় স্থানাঙ্ক কি যেন একটু আগে বলছিল, এখন এই যে সিস্টেমের মধ্যে পড়াচ্ছে দেখো, তাপগতীয় স্থানাঙ্ক যখন যেটা লাগবে আমি বলে দিই। তাপগতীয় স্থানাঙ্কটা আসলে কি? স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি? যেটা দিয়ে আমরা হচ্ছে অবস্থান বুঝি, তাই না? স্থানাঙ্ক আমরা কখন ব্যবহার করি? যেটা দিয়ে কোনো একটা বিন্দুর অবস্থান বুঝি, যখন আমরা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা করছিলাম। তাহলে তাপ গতিবিদ্যারও তো কিছু একটা থাকতে হবে যেটা দিয়ে আমি হচ্ছে কোন একটা বস্তু ধর্মটা হচ্ছে বিশ্লেষণ করব। এই বিশ্লেষণ করার জন্য আমার যেটা যেটা দরকার হয়, কোন একটা বস্তুর চাপ লাগে, আয়তন লাগে, আর হচ্ছে তাপমাত্রা লাগে। দেখা যাচ্ছে কি, কার্সরটা তো দেখা যাচ্ছে তাই না, মাউসের কার্সরটা? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে দেখো, এইখান থেকে তোমাদের হচ্ছে রিডিং দেখো, তাপ গতিবিদ্যায় কিছু রাশির সাহায্যে কোন সিস্টেমের অবস্থার বর্ণনা দেওয়া হয়, মানে কি অবস্থায় আছে সেটা শুধু বর্ণনা করা হয়। এইটা বর্ণনা করার জন্য, এই তাপ গতি আলোচনার জন্য সাম্যাবস্থায় চাপ পি, আয়তন ভি, উষ্ণতা টি এর সাহায্যে সিস্টেমকে বর্ণনা করা হয়। মানে একটা সিস্টেম মনে করো সাম্য অবস্থায় আছে, যে কোনো অবস্থায় অবশ্য বর্ণনা করা যায়, কিন্তু সাম্য অবস্থা হলে এটা ফিক্সড হয়ে গেল আর কি। সাম্য অবস্থায় ওই বস্তুটা হচ্ছে কত চাপে আছে, বা ওই বস্তুটার এখন হচ্ছে আয়তন কত আছে, কত তাপমাত্রা আছে, এইটা বর্ণনা করলেই তো আমরা ওইটার বৈশিষ্ট্য সব বলতে পারবো। আর এইটাই বর্ণনা করা, এই যেগুলো হচ্ছে বর্ণনা করে, এইটাকে বলা হয় তাপগতীয় স্থানাঙ্ক। এই জন্য দেখো বলা হয় রাশিগুলাকে তাপগতীয় স্থানাঙ্ক বলে। তাহলে এটা যদি সংজ্ঞা আসে তাহলে কেমনে লিখবা? তখন লিখবা, তাপগতীয় কোনো সিস্টেমকে প্রকাশ করার জন্য যে সকল স্থানাঙ্ক যে সকল স্থানাঙ্ক যেমন চাপ, আয়তন, উষ্ণতা ব্যবহার করা হয়, এইগুলাকে তাপগতীয় স্থানাঙ্ক বলে। বুঝতে পারছো কথা? পারলে একটু লিখে নাও, বেটার হয়, কারণ যেহেতু এখানে হচ্ছে দেখতেছি না তাপগতীয়, ইসাক স্যারের বই থাকতে পারে, ঠিক মনে নেই আমার, ইসাক স্যারের বই থাকতে পারে। আচ্ছা দেখো, এখন ভাই তাহলে আরেকবার দেখো। বলুন সংজ্ঞাটা। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, যারা লিখে নিবা তারা লিখে নাও, আচ্ছা না হলে লিখে দেবো, আচ্ছা লিখে দেওয়া লাগবে না, তোমরা লিখে নাও, সহজ সংজ্ঞা তো। দেখো, তাপ গতিবিদ্যার কোন সিস্টেমে, শুভ তুমি হচ্ছে ওই হয়তো ওইটা পিনে হচ্ছে চাপ দিছো, এটাতে একটা হচ্ছে পেন ছিল, এটাতে পেনে চাপ দিছো, এখন তুমি যেখানে চাপ দিছো লাল হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এখন শোনো, তাপ গতিবিদ্যার কোন সিস্টেমে সিস্টেমকে বর্ণনা করার জন্য যে সকল স্থানাঙ্ক ব্যবহার করা হয়, অর্থাৎ যে সকল স্থানাঙ্ক অর্থাৎ চাপ, আয়তন, উষ্ণতা এইগুলা ব্যবহার করা হয়, তাদেরকে তাপগতীয় স্থানাঙ্ক বলে। আচ্ছা, আশা করি হয়ে গেছে। তাহলে দেখো, আর সিস্টেম তো বললামই, তুমি যে মাধ্যম নিয়ে কাজ করবা এইটুকুই তোমার সিস্টেম, এইটা মনে রাখলে হয়ে যাবে। আচ্ছা, এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিস্টেমের প্রকারভেদ। সিস্টেম হচ্ছে তিন প্রকার, ঠিক আছে? এই তিন প্রকারভেদটা
খুবই 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 ইম্পর্টেন্ট, মানে মনে রাখবা। এগুলা হচ্ছে কাজে লাগবে আর কি, সামনের দিন ক্লাসে কাজে লাগবে এগুলা। তাহলে দেখো, একটা হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। আচ্ছা, ওপেন শব্দটা মানে কি, কি মনে হচ্ছে, খোলামেলা না? এটা আসলে খোলামেলায় যে সিস্টেম পরিবেশের সাথে ভর শক্তি উভয় বিনিময় করতে পারে তাকে উন্মুক্ত সিস্টেম বলে। আমি তোমাদের হচ্ছে একটা কাজ করি, আমি হচ্ছে ওইটাতে হচ্ছে চিত্র দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করি। আহা, এখন সিস্টেম, সিস্টেম হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেমটা মানে এটা হচ্ছে ওপেন সিস্টেম। এটাতে দেখো, আমাদের হচ্ছে হাতে আছে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ভর, আরেকটা মনে করো হচ্ছে তাপ। ঠিক আছে, আমাদের বইয়ের সম্ভবত দুইটা দিয়ে দেয়া আছে তো। সরি, ভর আর শক্তি, সরি তাপ লিখছি, শক্তি। যে কোনো শক্তি, শুধু তাপ না, যে কোনো শক্তি, শুধু তাপ শক্তি না, যে কোনো শক্তি। আচ্ছা, এখন দেখো তো, তোমাকে যদি আমি একটা বালতি দেই, এই বালতিতে তুমি একটা মনে করো হচ্ছে কি রাখতে বলবো, আচ্ছা গরম পানি এখানে রাখলাম। এখানে যদি গরম পানি, অনেক গরম এক পানি যদি রাখি, এখান থেকে কি জলীয় বাষ্প আকারে কি পানির কণাগুলো বের হয়ে যাবে না? হুম। হ্যাঁ ভাইয়া। তাহলে আমার, হ্যাঁ তাহলে আমার এই সিস্টেম আর হচ্ছে কি, সিস্টেম থেকে পরিবেশের সাথে কি একটা কানেকশন আছে না? তারপরে দেখো তো, শক্তি তাহলে কি এখান থেকে ট্রান্সফার হবে না? পরিবেশে শক্তি চলে যাচ্ছে না ভাই- তাহলে? হ্যাঁ হবে। ভাইয়া আর একবার তাহলে বলেন তো। আচ্ছা আচ্ছা বলতেছি, যত জোরে বলছো তুমি। আচ্ছা দেখো, এই যে তোমাকে মনে করো একটা বালতি দিলাম, বালতিতে হচ্ছে গরম পানি, বা একটা পাত্র দিলাম, এটাতে হচ্ছে অনেক গরম একটা পানি, 100 ডিগ্রি সেলসিয়াসের একটা পানি দিয়ে দিলাম। এইটাই পানিটা যদি এখানে রাখো, এই জায়গা থেকে কি হয়ে যাবে, এটা উড়ে চলে যাবে না? উড়ে চলে যাওয়া মানে কি, দেখো তো, এইটার কি এখান থেকে ভর কমে যাচ্ছে না? মানে পরিবেশের সাথে তো এটা কানেক্টেড হয়ে গেছে। পরিবেশ, এইটা থেকে পরিবেশে কি পানির কণা বের হয়ে যাচ্ছে, মানে কি ভর গুলা বের হয়ে যাচ্ছে না? প্লাস শক্তি তো বের হচ্ছে, ভর বের হচ্ছে, শক্তি এমনিতে বের হয়ে যাবে, কমে যাবে শক্তি। তার মানে উন্মুক্ত সিস্টেম হচ্ছে তোমার সিস্টেম যদি পরিবেশের সাথে ভর, শক্তি দুইটাই বিনিময় করে, দুইটাই বিনিময় করে, এইটাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। বুঝতে পারছো কথা? ভর আর শক্তি দুইটাই বিনিময় করতেছে, তাহলে কি উন্মুক্ত সিস্টেম হবে না? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যেটা আসবে দেখো, সেটা হচ্ছে বদ্ধ সিস্টেম। এটা হচ্ছে ওপেন সিস্টেম। এগুলো ইংলিশ কিসের জন্য দিচ্ছি, কাজে লাগবে এই যে। এগুলো ইংলিশ লিখে ওইগুলো একটু মনে রাখবা, কারণ আমার যেগুলো দরকার ওই জন্যই বলি। বদ্ধ সিস্টেম, এটাকে বলা হয় ক্লোজড সিস্টেম। ভাই এগুলো ইশাক স্যারের বই নাই। এটা খুবই ইম্পর্টেন্ট। ইসাক স্যারের বই না, তাহলে তপন স্যারের বই থেকে কারো হচ্ছে পিক তুলে নিবে একটু, তপন স্যারের বই। তাপগতিবিদ্যা এরকমই আছে বুঝছো, তাপগতিবিদ্যা মানে হিউজ একটা চ্যাপ্টার তো। আমাদের মেকানিক্যাল পুরোটাই মনে করো তাপগতিবিদ্যা নিয়ে পড়াশোনা। সেই জিনিসটা তোমাদের সামারি করে দিছে, যেই স্যার যে যেমন পারছে দিয়ে দিছে। দুইটা বই কম্বাইন করে এটা পুরো দরকার পড়লে হচ্ছে, যাদের ইসাক স্যারের বই আছে তপন স্যারের বইয়ের পিক নিবা কারো থেকে এই চ্যাপ্টারে, তপন স্যারের আসতে আর ইসাক স্যারের বই থেকে টুইট, সিম্পল ব্যাপার, জীবন সহজ করার পদ্ধতি। আচ্ছা, পদ্ম সিস্টেমটা কি দেখো। ভাইয়া যার আছে ভাই তাকে আচ্ছা, একটু ইসাক স্যারের বলেন বইও দিয়ে দিতে। আছে। হ্যাঁ হ্যাঁ, কে জানো কি বললো, আচ্ছা যাই হোক। আচ্ছা, এখন মনে ভাইয়া করো, বললাম যে যার মানে বই আছে সেজন্য একটু দেয়, পিকটা একটু দেয়। ভাইয়া আচ্ছা ওটা একটা ইসাক কাজ স্যারের করো, বইও তো গ্রুপে দিয়ে আছে। দিও। আচ্ছা যাই হোক, খুঁজে দেখো, না হলে কারোতে নিয়ে, রুমমেট নাই, রুমে কেউ নাই আমাদের এত।
আচ্ছা দেখো, মনে করো এইটা হচ্ছে একটা কোকের বোতল, ঠিক আছে? কোকের বোতল, তুমি একটা কাজ করছো সিঙ্গেল ফ্রিজ সিঙ্গেল থেকে। আচ্ছা আচ্ছা, চুপ করো। আচ্ছা দেখো, এটা মনে করো একটা হচ্ছে কোকের বোতল, কেবলই তুমি ফ্রিজ থেকে এটা বের করছো, তাহলে এটা কি ঠান্ডা না? অনেক ঠান্ডা থাকবে না এখন? এখন জি ভাইয়া। এইটাতে তুমি যদি হাত দাও, হাত দিলে কি তোমার শরীর থেকে কি শক্তি ওখানে ট্রান্সফার হবে কি হবে না বলো তো? হবে। হবে। হ্যাঁ, এটা তো হবে সিম্পল, ভাই। এতক্ষণ তো এটাই পড়ে আসতেছিলাম আমরা। যখনই তুমি এটাতে হাত দিবা, তোমার শরীর থেকে তাপ শক্তি কি ওইটাতে ট্রান্সফার হবে না? হবে। হ্যাঁ, তাহলে তোমার শরীর থেকে দেখো, তুমি মনে করো এখানে হাত দিছো, দেখ আমি অত ভালো আঁকাইতে পারি না, তুমি মনে করো এটাতে হাত দিছো, আর এটাতে তাহলে হাত দেওয়ার সাথে সাথে তোমার কি, তোমার শরীর থেকে এটাতে তাপ চলে যাচ্ছে, মানে এই জায়গায় কি শক্তির আদান প্রদান হচ্ছে না? জি ভাইয়া। কিন্তু এই জায়গায় কি কোনো ভরের আদান প্রদান হয়েছে? তুমি হাত দিলে কি কোক কি বাইরে চলে আসে, না তোমার শরীর কোকের মধ্যে ঢুকে যায়, এমন কিছু ঘটনা ঘটে? না। না ভাইয়া। না। তার মানে দেখো, বদ্ধ সিস্টেমটা হচ্ছে শুধুমাত্র শক্তির শুধুমাত্র শক্তির বিনিময় ঘটবে, ভরের না। বুঝতে পারছো কথা? শুধুমাত্র শক্তির বিনিময় ঘটবে, এখানে কিন্তু ভরের কোনো বিনিময় ঘটবে না। তাহলে সেটাকে কি বলবা? এটা হচ্ছে বদ্ধ সিস্টেম। বোঝা গেছে? তাহলে উন্মুক্ত সিস্টেমে কি ছিল? দুইটাই বিনিময় হচ্ছে। বদ্ধ সিস্টেমে শুধুমাত্র শক্তির বিনিময় হচ্ছে, ভরের বিনিময় হচ্ছে না। তাহলে আরেকটা যেটা, এমন কিছু থাকতে হবে তো, যে দুইটাই যেন বিনিময় না হয়, এরকম কিছু থাকতে হবে না? থাকা উচিত। হ্যাঁ, এই পাশে লিখে দিচ্ছি, দেখো। ভাইয়া ভিডিও থেমে গেছিল, বদ্ধ সিস্টেমটা আর চিত্রটা আরেকবার একটু বুঝান। বদ্ধ সিস্টেমে হচ্ছে তুমি এইটাতে হাত দিলে কি তোমার শরীর থেকে তাপ এটাতে চলে যাবে না? তোমার তাহলে কি শক্তির পরিবর্তন হচ্ছে, কিন্তু তোমার মানে শরীরের কিন্তু কোনো ভর এর ভিতরে যাচ্ছে না, বা ওইটার কিন্তু কোনো কিছু বাইরে বের হয়ে আসতেছে না। তাহলে ভরের কোনো বিনিময় হয় না। অর্থাৎ বদ্ধ সিস্টেম হচ্ছে শুধুমাত্র শক্তির বিনিময় ঘটবে, এখানে কোনো ভরের বিনিময় ঘটবে না। বুঝতে পারছো কথা? আর বই পড়লে হ্যাঁ এগুলো ভাইয়া। বুঝে যাবে, এগুলো ফার্স্ট টপিক। আর আরেকটা আছে, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় আইসোলেটেড। ইংলিশ নামটা বেশি ইম্পর্টেন্ট, ইংলিশটা মনে রাখবা। আইসোলেশন নাম শুনছো না? জি ভাই, করোনা আসে আর কিছু না হোক, করোনা আমরা কালে কিছু কিছু ইংলিশ ইংলিশ অনেক ভালো শিখছি। আইসোলেশন মানে কি কেউ জানো? আইসোলেশন শব্দটার অর্থ কি? বিচ্ছিন্ন করে সেপারেট কি করা, রাখা। কি? বিচ্ছিন্ন। হ্যাঁ, আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্ন থাকা, মানে সবার থেকে বিচ্ছিন্ন থাকবা। তাহলে বিচ্ছিন্ন সিস্টেম মানে হচ্ছে আইসোলেটেড, আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, এইটাতে তাহলে কি হবে? এইটা হচ্ছে, আচ্ছা তোমরা তো এইরকম করছো তাই না, পরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী নাম শুনছো না? জি জি ভাইয়া। ভাইয়া। অপরিবাহীতে কি কোনো কিছুর আদান প্রদানই হয় না, সেটা হচ্ছে অপরিবাহী। এইরকম যখন তাপগতিবিদ্যা পড়বা, অপরিবাহীর আরেকটা নাম কি ছিল? অন্তরক ছিল, মনে আছে? জি জি। অপরিবাহী বা অন্তরক, এটা কেন লিখলাম এখানে, কাজে লাগবে এই জন্য, আমার নাম আছে জন্য এই জন্য না। দেখো, এই যে বদ্ধ সিস্টেম, যখন তুমি যেইটা দিয়েই করো, তুমি কাঠ দিয়ে বানাও, টিন দিয়ে বানাও, তুমি এইটার ভেতরে কোনো গরম বস্তু রাখলে কি সেটা থেকে কি তাপ বের হয়ে আসবে না? তুমি যেটাই রাখো, তাপ বের হয়ে আসবে না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আসবে। আচ্ছা, কিন্তু বিচ্ছিন্ন সিস্টেমটা আসলে, এটা হচ্ছে যদিও টাফ, এটাতে করা হয় কি, এমন কিছু বাইরে এমন কিছু লাগানো হয় যেন তাপ বাহিরে না আসতে পারে। এই বস্তুগুলাকে বলা হয় তাপ অন্তরক। বই দেখবা লেখা আছে তাপ অন্তরক। মানে এইগুলা তাপকে যাইতে দেয় না, বাইরে তাপও ভেতরে যাইতে দেবে না, ভেতরে তাপও বাইরে যাইতে দিবে না। বুঝতে পারছো কথা? এইগুলাকে বলা হয় তাপ আচ্ছা মামা, অন্তরক। আচ্ছা মামা, হ্যাঁ, ওর কি উপরে বলবো, মানে কত বলছি কিরকম ভাইয়া। জিনিস দেখা আর কি, মানে কি কি? ওর মানে উপরে যেটা প্রলেপ দেওয়া হয় আর কি, ওটা কিরকম জিনিস তাপ অন্তরক, নাকি ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো হচ্ছে তোমাদের এটা তো এখন তো চাইলেও বুঝতে পারবে না। এটা কি পসিবল ভাইয়া? আবার
গেট 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 খুলে দেব, গেট খুলে দাও সাদাস। আচ্ছা, তাপ অন্তরকটা তোমরা হচ্ছে এই সিম্পল জিনিসে তোমাদের বোঝানো সম্ভব না, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে করা হয়। তোমরা অন্তত এই এক্সপেরিমেন্ট দেখছো, ওই মানে কোনো একটা জায়গায় একদম শূন্য মাধ্যম তৈরি করা হয়, মানে ওইগুলো আর কি, ওইরকম। এটা তোমরা হচ্ছে তোমাদের দেখানো সম্ভব না আর কি। এটা ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয় এমন কিছু মানে বস্তুতে, যেটা তৈরি করা হয় যেন তাপটা বাইরে যায় না বা না আসে। অনেক মোটা বস্তু দ্বারা তৈরি করা হয়, দেখো আমি মোটা করে দিচ্ছি কিন্তু 2 মাস থেকে। এখন বিশ্বাস করে নাও, আমি বলছি তাপগতিবিদ্যার ভেতরে ঢুকলে অনেক কিছু আছে। এই উদ্ভাসী ডেমোতে দেখেছিলাম না, ভাই বলতেছে তাপগতিবিদ্যা হিউজ একটা চ্যাপ্টার। আচ্ছা দেখো, শুধু এইটুকু জেনে রাখো যে কিছু একটা দিয়ে এইরকম হচ্ছে ব্যবস্থা তৈরি করা হয় যাতে তাপটা বাহিরেও না আসে, ভেতরেও আবার হচ্ছে না যায়। তাহলে যদি না যায়, তাহলে দেখো তো ভর শক্তি কোনো কিছুর কি বিনিময় হওয়া সম্ভব হবে আর? না। হ্যাঁ, বিচ্ছিন্ন সিস্টেম এইটাই, যে ভর শক্তি কোনো কিছুই বিনিময় হয় না। ভর আর শক্তি কোনো কিছুরই বিনিময় হয় না। কথা বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই স্লাইডটার হয় স্ক্রিনশট নিয়ে নাও যাদের বইয়ের নাই। যাই হোক, খাতায় তুলে নিলে তো আরো ভালো। আমি চেঞ্জ করবো কিন্তু এখনই। সিস্টেম নিয়ে আর আমাদের কিছু লাগবে না। তিনটাই সিস্টেম আমাদের, উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম আর বিচ্ছিন্ন সিস্টেম। সময়ই তো নাই মনে হয় আর বেশি। 5-7 মিনিট আছে, ওইটা হলে আমার হয়ে যাবে। তাহলে তো ভালোই। হ্যাঁ, আজকে তো তোমাদের ম্যাথে ঢুকবো না, আজকে শুধু আলোচনাই শুধু। কালকে আবার দেখবা শুধু ম্যাথ আর ম্যাথ, ম্যাথ আর ম্যাথ। আমার কাছে এটা বেটার মনে হয় কেন জানি। যে বড় কারণ বড় তোমাদের সূত্র মাথায় ঘুরে গেছে। আচ্ছা দেখো, এখন তোমাদের হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই সূত্রটাকে আবার হয়েছে কি এক এক বিজ্ঞানী এক এক ভাবে বলছে। মানে ওই জিনিসটাই এক এক বিজ্ঞানী এক এক ভাবে হচ্ছে আলোচনা করছে সেম জিনিসটাকেই। বুঝতে পারছো কথা? মানে মনে করে আমি বললাম, মানে জিনিসটা এরকম যে সাত মাথা থেকে সাত মাথা থেকে মাটিরালির ভাড়া হচ্ছে, ধরে নাও হচ্ছে 20 টাকা। ঠিক আছে, আরেক বিজ্ঞানী এসে বলছে মাটিরালি থেকে সাত মাথা ভাড়া হচ্ছে 20 টাকা। তো দুইটার মধ্যে পার্থক্য কি? সেম। উল্টা একটা পথে। যাওয়া একটা আসা। এই একই জিনিসই, মানে অনেকটা এরকমই। তোরা বই পড়লে জিনিসগুলো বুঝতে পারবা, ওইগুলাতে যাবো নি, যখন আসবে তখন যাবো নি। আচ্ছা, এখন দেখো, বিজ্ঞানীরা দেখো, আচ্ছা তুমি নিজে একটা চিন্তা করে দেখো, কোন একটা বস্তু, তোমাদের আমি নিউটনের বলবিদ্যা যেহেতু পড়াইছি ওইটা দিয়ে আমি হচ্ছে পড়াই, তোমাদের জন্য বেটার হবে। একটা বস্তুতে যদি আমি হচ্ছে বল প্রয়োগ করি, প্রথমে অল্প বল প্রয়োগ করে কিন্তু যায় না, আগে কি ঘর্ষণ বলটা অতিক্রম করতে হয় না? তারপর তো বল দিলে হ্যাঁ। তারপর সামনের দিকে যায়, মনে আছে? হ্যাঁ, তাহলে আগে হ্যাঁ কিছু ভাইয়া। পরিমাণ বল দিয়ে আগে হচ্ছে এইটার চলার উপক্রম করে নিতে হয়। সব যন্ত্রেই কিন্তু সেম জিনিসটাই হয়, শুধু এইটাতে না, সব কিছুতেই এই সেম জিনিসটা হয়। আগে অভ্যন্তরীণ শক্তিটা বেড়ে নি, মানে হচ্ছে, আচ্ছা এখানে লিখে রাখি তাহলে ভালো হবে। আগে অভ্যন্তরীণ শক্তিটা বাড়াইতে হয়, অভ্যন্তরীণ শক্তি এইটা হচ্ছে বাড়াইতে হয়, তারপর তুমি হচ্ছে কাজ করবা। বুঝতে পারছো কথা? তোমাদের আগে এখন কথা হচ্ছে এই অভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি? প্রশ্ন আসবে না অভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি? মানে ওই বস্তুতে জমার মানে শক্তি আর কি, যেটা থাকে জমা, আচ্ছা দেখো, সেটা। অভ্যন্তরীণ সৃষ্টি তোমাদের হচ্ছে বইয়ে ওই জন্য দিয়েই দিছে। মানে অভ্যন্তরীণ হচ্ছে শক্তিটা কি, এটা তোমাদের একটা টপিকই দিয়েছে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, অভ্যন্তরীণ শক্তি জিনিসটা। আচ্ছা দেখো, এই জায়গায় এখান থেকে দেখো, এই যে হাইলাইট করা এই অংশ থেকে দেখো, প্রত্যেক বস্তুর মধ্যে একটা সহজাত শক্তি নিহিত থাকে যা কাজ সম্পাদন করতে পারে, যা অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে।
বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কণাসমূহের রৈখিক গতি, ঘূর্ণন গতি বা আবর্ত গতি এবং তাদের মধ্যকার পারস্পরিক বলের কারণে উদ্ভূত শক্তিকেই অভ্যন্তরীণ বা অন্তস্থ শক্তি বলে। আচ্ছা, এগুলা বুঝলাম, আশা করি মাথার উপর দিয়ে গেছে, চলে যাক, সমস্যা নেই। তুমি মনে করো এই জায়গায় আমি একটা বস্তা রাখছি, মনে করো একটা বস্তা রাখছি এখানে, ঠিক আছে? এই বস্তাটাকে তুমি তুলবা, প্রথমে তুমি 20 নিউটন বল দিচ্ছ, বস্তাটা উঠতেছে না। কিসের জন্য উঠতেছে না বলো তো দেখি? মানে উপর দিকে টেনে তুলবা তুমি, যে কাজ দে, এখন কাজের কথা বলতেছি, কাজ দিয়ে তুলি। মনে করো তুমি 15 জোর কাজ করছো, কাজ তো এখানে হবে না, বল দিয়ে দিবি। 20 নিউটন বল দিছে, তা উঠতেছে না। বস্তুটা তাহলে নিচের দিকে একটা কোনো একটা বল কাজ করতেছে, তাই না? যার জন্য বস্তুটা উপর দিকে উঠতেছে না। কিছু তো একটা বল আছে। হ্যাঁ ভাই, এখানে কি আছে বলো তো? বস্তুটির অভ্যন্তরীণ বল, গ্র্যাভিটি। অবস্থান, অভ্যন্তরীণ না। এই জায়গায় কি বল কাজ করতেছে? বস্তুর বল। অভিকর্ষ ত্বরণ। এটা অভিকর্ষ বল কাজ করতেছে না? এই জায়গায় কাজ করতেছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল সবসময় বস্তুটাকে টানতেছে। তার মানে এই বস্তুটাকে তোলার জন্য কি করতে হবে? আগে অভিকর্ষ বল, মানে অভিকর্ষ যেই বলটা আছে ওইটা অতিক্রম করতে হবে, তারপর তো বস্তুটা উপরে উঠবে, তাই না? হ্যাঁ। কথা বুঝতে পারছো হ্যাঁ কি? ভাইয়া। এই অভিকর্ষ বলটাকে অতিক্রম করলে তারপর বস্তুটা উপরে উঠবে। তার মানে প্রত্যেকটা বস্তুর ভেতরেই এইরকম কিছু না কিছু শক্তি নিহিত থাকে। প্রত্যেকটা বস্তুর ভেতরে, প্রত্যেকটা মানুষের ভেতরে, সবার ভেতরে কিছু না কিছু শক্তি নিহিত থাকে। এটাই অভ্যন্তরীণ শক্তি। তোমরা অভ্যন্তরীণ শক্তি পর্যন্ত পড়বা, তারপর থেকে ইনশাল্লাহ সময় শেষ তো, আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের মেইন পড়া শুরু। আগামীকালের ক্লাস যেন কারো মিস না হয়, ওই গ্রুপে বলে দেবো, কালকের ক্লাস যেন কারো মিস না হয়। সময় শেষ, এখনই কেটে যাবে তো। তোমরা বইটা ভালো করে রিডিং করবা, যে যেই বই পড়ো বইটা ভালো করে রিডিং করবা। তাপগতিবিদ্যা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সৃজনশীল এই চ্যাপ্টার থেকে 2টা করে সৃজনশীল আসে পরীক্ষায়। প্লাস অ্যাডমিশনের তো কথা বলাই যাবে না, এই চ্যাপ্টার ছাড়া অ্যাডমিশন অসম্ভব। তুমি যেই পরীক্ষায় দাও, মেডিকেল দেওয়ার ভার্সিটি দেওয়ার ইঞ্জিনিয়ারিং দাও, যেটাতেই যাও, সব থেকে সেকেন্ড পার্টের